এখনো যদি কাউকে প্রশ্ন করা হয় বিজ্ঞানী আইনস্টাইনের নাম বললে কি ধরনের চিত্র মাথায় আসে, অনেকেই হয়তো বলবে উস্কো খুস্কো চুলের একজন ব্যক্তি যিনি বৈজ্ঞানিক পরীক্ষাগারে একগাদা বইয়ের স্তূপের মাঝে বসে আছেন। কিন্তু আইনস্টাইনের জীবনের এক অজানা দিক জানলে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন। আলবার্ট আইনস্টাইন গবেষণাগারের বাইরে সমসাময়িক অনেক রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেছেন, লেখালেখি করেছেন। তিনি যেমন একজন তুখোড় বিজ্ঞানী ছিলেন, তেমনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলা একজন সক্রিয় রাজনৈতিক কর্মীর ভূমিকাও পালন করেছিলেন। এজন্য আর 10 জন বিজ্ঞানীর সাথে তাকে মেলালে বোধহয় ভুলই হবে। আরও অবাক করা বিষয় হলো বিজ্ঞানী আইনস্টাইনকে ইসরায়েলের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রস্তাব পাঠানো হয় এবং তিনি তা প্রত্যাখ্যান করেন। আসলে কি তাই? তিনি কেন ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন? তাই জানাবো আজকের বিশ্ব ইতিহাসের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুরাবার্দি। সর্বকালের সেরা পদার্থবিজ্ঞানীদের তালিকা করলে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নামটি হয়তো সবার উপরেই থাকবে। আইনস্টাইন ছিলেন তার সময়ের অন্যতম বড় তারকা। তার মৃত্যুর পর পেরিয়ে গেছে 60 দশকেরও বেশি সময়, কিন্তু এখনও তার অর্জন ও পদার্থবিজ্ঞানের অবদান নিয়ে আলোচনা করা হয়। এতেই বোঝা যায় তিনি কতটা মেধাবী ছিলেন। খ্যাতির চূড়ায় নিয়ে যাওয়া আপেক্ষিকতার সূত্র যখন প্রথম উপস্থাপন করা হয় তখন সেটি বুঝতে পেরেছিল খুব অল্প সংখ্যক মানুষ। পরবর্তীতে তার দেয়া সূত্র ধরে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের মতো জটিল বিষয়গুলোর অস্তিত্বের ব্যাখ্যা পাওয়া যায়। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে পারমাণবিক বোমা তৈরির যে ম্যানহাটন প্রকল্প হাতে নেয়, সেই প্রকল্প শুরুর পেছনে আইনস্টাইনের গুরুত্ব অনস্বীকার্য। তবে শুধু বিজ্ঞানে অবদান রাখার জন্য নয়, জন্মভূমি জার্মানিতে হিটলারের নাৎসি বাহিনীর উত্থানে ব্যথিত হওয়া, ইউরোপে ইহুদিদের ন্যূনতম মানবাধিকার নিয়ে কথা বলা কিংবা তাদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানানোর জন্য তাকে আলাদাভাবে স্মরণ করা হয়। এসবের সূত্র ধরেই আইনস্টাইনের কাছে ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব আসে। সেই বিষয়ে জানতে হলে আগে আইনস্টাইনের রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে জানতে হবে। কেমন ছিল আলবার্ট আইনস্টাইনের মতাদর্শ? আইনস্টাইনের জন্ম ও বেড়ে ওঠা জার্মানিতে। প্রথম বিশ্বযুদ্ধের পর ভাইমার প্রজাতন্ত্র রাষ্ট্র ক্ষমতা দখল করে এবং তখন জার্মানিতে ইহুদিদের অবস্থা তুলনামূলক ভালোই ছিল। ইহুদিদের সমস্যা শুরু হয় যখন ভাইমার প্রজাতন্ত্রের কাছ থেকে ধীরে ধীরে নাৎসিদের হাতে জার্মানির শাসনভার চলে যেতে শুরু করে। ভাইমার প্রজাতন্ত্র দুর্বল হতে শুরু করে। অপরদিকে জার্মান সমাজের মনোভাব কাজে লাগিয়ে নাৎসি পার্টি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এবং একসময় শাসন ক্ষমতা দখল করে। হিটলার ও তার নাৎসি পার্টি যখন জার্মানির ক্ষমতা দখলে ব্যস্ত, তখন বিজ্ঞানী আইনস্টাইন পেশাগত কারণে যুক্তরাষ্ট্র ভ্রমণ করছিলেন। যখন তার কাছে খবর পৌঁছায় যে ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটেছে এবং হিটলার ক্ষমতা দখল করেছেন, তখন তিনি যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ আইনস্টাইন ছিলেন জাতিতে ইহুদি, জার্মানিতে অবস্থানকালে হিটলারের উত্থানের সক্রিয় বিরোধিতা করেছিলেন তিনি। নাৎসিদের কারণে জার্মানিতে ইহুদিদের প্রতি অত্যাচার তখন চরম রূপ ধারণ করে। কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, এসবের সঙ্গে ইসরায়েলের কি সম্পর্ক? চলুন ফিরে যাওয়া যাক 40 দশকের শেষের দিকে। 1948 সালে তথাকথিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিগ্রস্তদের মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল ইহুদিরা। শুধুমাত্র ইহুদি হওয়ার জন্যই তাদের উপর চালানো হয়েছিল গণহত্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের চালানো কড়া হামলা দেখে বিজ্ঞানী আইনস্টাইন যুদ্ধ শেষ হওয়ার পরই নতুন ইহুদি রাষ্ট্রের জন্য সমর্থন আদায়ে নেমে পড়েন। তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে নিজ হাতে লেখা চিঠি পাঠান যেন তারা ইসরায়েলকে কূটনৈতিকভাবে সমর্থন দেয়। ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট ভাইটসম্যান ছিলেন আইনস্টাইনের কাছের বন্ধু। যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করা ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভাইটসম্যান ও আইনস্টাইনের জোরালো প্রচেষ্টায় 1948 সালের 14 মে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ভাইটসম্যান 1949 সালে ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভাইটসম্যান নিজেও ছিলেন একজন বিজ্ঞানী। তিনিও ইহুদিদের অধিকার ও আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি নিয়ে কথা বলেছিলেন। ইসরায়েল প্রতিষ্ঠার 4 বছর পরে 1952 সালে তিনি মারা যান। জীবনের শেষ দিন পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুর পর ইসরায়েলের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন এই নিয়ে বেশ বিতর্ক শুরু হয় ইসরায়েলে। যেসব বিখ্যাত ব্যক্তি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হবে। অবশেষে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন মনস্থির করেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কাছে ইসরায়েলের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব পাঠানো হবে। এ নিয়ে তিনি তার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। 1952 সালের 16 নভেম্বর বেন গুরিয়ন সরাসরি যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসে চিঠি লেখেন। ইসরায়েলের সংবিধান অনুযায়ী
যদি আইনস্টাইন প্রেসিডেন্ট হতে চান তাহলে খুব দ্রুত ইসরায়েলে আসতে হবে এবং ইসরায়েলের নাগরিকত্ব গ্রহণ করতে হবে। আইনস্টাইন চিঠির উত্তরে কি লিখেছিলেন? আইনস্টাইন চিঠির উত্তরে লিখেন, আমাকে ইসরায়েল রাষ্ট্রের দেয়া প্রস্তাবে আমি অত্যন্ত আনন্দিত। একসাথে আমি দুঃখিত ও লজ্জিত বোধ করছি, কারণ এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারছি না। জীবনের পুরোটা সময় আমি ব্যয় করেছি বস্তুগত বিষয়গুলোর রহস্য উদ্ঘাটন করতে। তাই গণমানুষের সঙ্গে কাজ করা কিংবা প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করা এসবের জন্য অভ্যাসগত দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন। তার অভাব রয়েছে আমার মধ্যে। শুধু এই কারণগুলোর জন্য আমি প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হব এবং বার্ধক্যের জন্য আগের শক্তি ফিরে পাওয়া সম্ভব নয়। এজন্য আমি সত্যিই অনেক দুঃখিত, যেহেতু ইহুদি জনগণের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বিপন্ন অবস্থা আমি অবলোকন করছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের কাছে লেখা চিঠির এই অংশ পড়লেই বোঝা যায় বিজ্ঞানী আইনস্টাইন আসলে রাষ্ট্রকেন্দ্রিক যে গুরুদায়িত্ব সেটি পালন করতে তেমন আগ্রহী ছিল না, বরং ক্ষমতা ভোগের বিষয়ে সবসময় উদাসীন ছিলেন। আইনস্টাইন যদি ইসরায়েলের প্রেসিডেন্ট হতেন তবে কি তার বৈজ্ঞানিক কাজকর্মে প্রভাব পড়ত? তিনি যদি ইসরায়েলের প্রেসিডেন্ট হতেন তাহলে কি ইসরায়েল ফিলিস্তিনের উপর আগ্রাসন চালানো থেকে বিরত থাকত? বিজ্ঞানী আইনস্টাইন ইসরায়েলের প্রেসিডেন্টের দায়িত্ব বিনয়ের সাথে প্রত্যাখ্যান করা এসবের উত্তর কখনো পাওয়া যায়নি। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।